আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করি জুলাই নিয়ে সবচেয়ে বেশি মানুষের গল্প কে শুনছে, এক বাক্যে বলতে হবে আকিফ আবদুল্লাহ। আকিফ আবদুল্লাহ একজন কওমি তরুণ আলেম, যিনি জুলাই নিয়ে বই লেখছেন, জুলাইয়ের আবাবিল। দুঃখজনক ব্যাপার হলো আমার কাছে সেই বইটা আসে নাই, যেহেতু বাংলাদেশে বইটা পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। সো আকিফ আবদুল্লাহ জুলাইকে অনেক বেশি প্রাণবন্ত করছে এবং তার কথা, তার লেখা জুলাইয়ের ব্যাপারে অনেক বেশি স্পর্শ করে আর আসলে আমাকে। তো আকিফ আবদুল্লাহ পাসপোর্ট অফিসে গেছিল এবং সে হয়রানির শিকার হয়েছে। অ্যাকচুয়ালি আকিফ আবদুল্লাহ হয়তোবা সেই গল্পটা বলতে পারছে বা লিখতে পারছে, কিন্তু আমার আপনার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ সেই কথা হয়তোবা বলাও যে উচিত সেটাও করতে পারে নাই। দেখেন, আমলাতন্ত্র এইটা ঠিকঠাক আছে। আমরা দেখলাম যে যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না, এইটাতেই থাকি, অন্য বিষয়ে আমি বলবো না। হাসিনার পতনের পরেও আপনার হচ্ছে যে জমি যেখানে রেজিস্ট্রি হয় সেই অফিসের ঘুষ চলমান, অনেক ক্ষেত্রে এটা আরও বাড়ছে। আপনার হচ্ছে যে সরকারি যে কোনো, আপনি পল্লী বিদ্যুৎ বলেন, যে কোনো জায়গায় জনদুর্ভোগ যেটাকে বলে, এটা পরিপূর্ণ, এটা ক্রমশ আরও বাড়ছে। আমরা দেখতেছি বিদ্যুৎ বিল বাড়তেছে, বিদ্যুতের পরিমাণ কমতেছে। তো এই যে জায়গাটা, এইটা নিয়ে আসলে কথা বলা দরকার। কেন কথা বলা দরকার? দেখেন, পৃথিবীতে কোনো কিছুই আজকে আমরা যে উন্নত দেশগুলোতে আছি, যেখানে মানুষ নাগরিক সুযোগ সুবিধা পায়, নাগরিক সুবিধা নেওয়ার জন্য যে সমস্ত দেশে অপমানিত হয় না, এগুলো কিন্তু এমনিই হয় নাই। এগুলো অনেক সংগ্রামের পরে হয়েছে। অর্থাৎ পৃথিবীতে রাজতন্ত্রের বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়া বা গণতন্ত্রের উত্থান হওয়া, এইটা কষ্ট করে হয়েছে। এটা এমনি এমনি হয়ে যায় নাই। তো আমরা মনে করছিলাম যে হচ্ছে যে হাসিনার পতনের পরে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমি স্পেসিফিক পাসপোর্টের বিষয়টাতে আসি। দেখেন, পাসপোর্ট অফিসে কাজ করে কতজন মানুষ? আমি ধরে নিচ্ছি 1000 মানুষ। এই 1000 মানুষ বাংলাদেশের 16 কোটি মানুষকে কিন্তু নাকানি চোবানি খাওয়ায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো সরকারি কোনো পদে আছেন, আপনি হয়তো বা পল্লী বিদ্যুতে আছেন, এই আপনিই যখন পাসপোর্টের অফিসে যান তখন কিন্তু আপনাকেও ভোগান্তি পোহাইতে হয়। এই আপনিই যখন সরকারি হসপিটালে যান তখন আপনাকেও কিন্তু ভোগান্তি পোহাইতে হয়। যেটা মেজর ডালিম তার বইতে লেখছেন যে এই দেশে 2% মানুষ তারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, আর 98 ভাগ মানুষ তারা অবহেলিত হয়। পাসপোর্টের বিষয়ে যদি বলি, দেখেন, উন্নত দেশে পাসপোর্টটা হচ্ছে সরাসরি পুলিশ করে, অর্থাৎ সরাসরি পুলিশ স্টেশন, সরাসরি থানা থেকে পাসপোর্টটা দেওয়া হয়, এখানে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা যত সেবা নিতে যাই সরকারি, স্পেসিফাই করা থাকে, ওয়েবসাইটে বলা থাকে যে আপনি 4 কপি ছবি নিয়ে আসবেন, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। এখানে তো ভোটার আইডি কার্ড নাই, এখানে আইডি কার্ড বলে, ওইটা নিয়ে আসবেন, আপনার রেসিডেন্স কার্ড নিয়ে আসবেন। যা যা মোটা দাগে আপনার যা যা দরকার সেটা বলা থাকে, এবং সেটা নিয়ে গেলে আপনার আর কিছু চায় না। এখন বাংলাদেশে কোনো সেবা নিতে গেলে, পাসপোর্ট করতে গেলে যদি দাদার জন্ম নিবন্ধন চায়, সেটা চাইতে পারে। আমলারা যদি পরদাদারটাও চাইতে পারে। বাট আপনি যা যা চাইবেন সেটা স্পেসিফাই করে দেওয়া হবে ওয়েবসাইটে, এর বাইরে আপনি কিছু চাইতে পারবেন না। আকিফ আবদুল্লাহ বলছে তার কাছে নানান রকম জিনিসপত্র চাইছে, এবং তারা ঘুষ ছাড়া কোনো কাজ করবে না। এই যে তাদের কলিজার পাটা হয়ে গেছে, তারা হচ্ছে যে, আমি আমার পাসপোর্টের গল্প বলতে পারি। আমি যখন পাসপোর্টে প্রথম ফর্ম ফিল আপ করে নিয়ে গেছি, আমারটা তারা অ্যাকসেপ্ট করে নাই। পরবর্তীতে আমার এক আঙ্কেল, আমার আব্বার কলিগ ছিলেন, উনি ইউনিফর্ম পরা ছিলেন, মিলিটারি পারসন, উনি নিয়ে গেছেন, পরে হয়েছে। তো এই যে প্রত্যেক মানুষকে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তি যারা পোহান, যারা নিজেদেরকে এখনও প্রভু মনে করেন, ওনাদেরকে যদি সম্মিলিতভাবে জনগণ যদি ওনাদেরকে না বলে, তাহলে কিন্তু ওনারা যে প্রভুত্বটা নাই, পৃথিবীতে যে প্রভুত্ব নাই, পৃথিবীতে যে মানুষ সমান সমান, এই জিনিসটা ওনারা এখনও আন্দাজ করতে পারেন নাই। সো এইটার জন্য ওনাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। দেখেন, হাসিনার আমলেও মানুষ নিগৃহীত হয়েছে, খালেদা জিয়ার আমলেও নিগৃহীত হয়েছে, তারেক রহমানের আমলেও নিগৃহীত হচ্ছে। নিগ্রহটা যে আমরা নিগৃহীত যে হই, তারেক রহমান একা তো সবাইকে জুলুম করতে পারে না। আমাদের যে রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের যে আমলাতন্ত্র, যেটা প্রয়াত লেখক বদরুদ্দিন ওমর তার বইতে লেখছেন, মুৎসুদ্দি আমলাতন্ত্র, একটা স্বৈরতন্ত্রের যে পিলার, সেটাই হচ্ছে আমলাতন্ত্র। একজন স্বৈর শাসক
তার আমলাতন্ত্রের মাধ্যমে, তার এই প্রশাসনের মাধ্যমে মানুষের উপর জুলুম করে। আপনি দেখেন শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ কত নির্যাতিত হয়েছেন, ওনাকে এখনও কোর্টে যাইতে হয়। তো এটা তো স্বাভাবিক ছিল না যে সরকার পতনের সাথে সাথে ওনার মামলাগুলো ডিসমিস হয়ে যাবে, সেটা হয় নাই। কারণ ওই যে যারা মামলার বাণিজ্য বা যারা এই সমস্ত জুলুমের সাথে যারা জড়িত, তারা তাদের নেশা এবং পেশাই এইটা। সো এই জায়গাতে আমি মনে করি যেই সমস্ত জিনিস বড় বড় জায়গা আছে, যেমন ধরুন বিআরটির কথা বলা যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে মানুষের যে হচ্ছে মানুষকে ভোগান্তিতে পোহানো, এইগুলোর ব্যাপারে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করাইতে হবে। এখন তারা বলবেন হয়তো বা সরকারি আমলারা বলবেন যে না, আমরা এত সেবা দিতে পারবো না, আমরা আমাদের লোকবলের অভাব আছে, আমরা এত মানুষের সেবা দিতে পারবো না। তাহলে তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে সরকার বরাবর অ্যাপ্লাই করতে হবে, সরকারকে রিকোয়ারমেন্ট দিতে হবে যে আমাদের পাসপোর্টের কাজের জন্য আমাদেরকে আপনি লোক দেন। আমাদের এখন 1000 লোক আছে, আমাদের আরও 10,000 লোক লাগবে। সরকার যদি লোক না দেয় তখন জনগণ সরকারকে ধরবে, অথবা সরকার লোক না দিলে আপনারা যারা 1000 আছেন আপনারা বলবেন যে আমরা এই চাকরি ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আমরা জনসেবা দিতে ব্যর্থ, আমার এটা ক্যাপাসিটির বাইরে নাই, আমি এত বাড়তি ডিউটি করতে পারবো না, আপনি চাকরি থেকে রিজাইন দিয়ে দিবেন। আবার জিনিসগুলোকে আরও সহজতর করা যেতে পারে। আপনারা কে বলছে যে একটা পাসপোর্ট অফিস এটাকে আলাদা করে বানাইতে, এটাকে এটা হ্যাঁ, এটা একটা আইডেন্টিফিকেশন, পাসপোর্ট একটা এটা একটা আইডেন্টিটি। সো এটাকে সহজতর করার জন্য আপনি এটা থানা লেভেলে দিতে পারেন, আপনি এটাকে স্থানীয় সরকারের অধীনে দিতে পারেন, যেটা আমরা আমাদের এলাকায় যেমন মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে যেমন আমরা হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট উঠাই, বা হচ্ছে যে আমরা আমাদের চারিত্রিক সনদ নেই, আপনি ওইখানে দেন না কেন, পাসপোর্টটা আপনার ওইখানে দিলে অসুবিধাটা কী? অর্থাৎ এদের সিস্টেমটা হইলো এরা জনসেবাটাকে কঠিন করবে, কঠিন করার পর তারপর জনগণকে মাইন কাচিপায় ফেলে তারপরে তার থেকে বাড়তি পয়সার মাধ্যমে তাকে সার্ভিস দিবে। আপনি পাসপোর্ট অফিসে দেখেন আপনার 10 দিনের মধ্যে পাসপোর্ট দিয়ে দিবে, সব কিছু তাদের দালালদের মাধ্যমে তারা মানে এই জিনিসগুলো করতেছে। তাহলে যেই প্রতিষ্ঠান আমার পয়সায় চলে, আমার পয়সায় যাদের বেতন হয়, তারা যদি আমার সেবা না দিতে পারে তো সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনি দেখেন সরকারি হসপিটালে নোংরা থাকে, অথচ উন্নত দেশে সরকারি হসপিটালে যদি আপনি ঢোকেন আপনার বের হইতে মনে চাবে না। কেন নোংরা থাকে বাংলাদেশে? সরকার কি এটা পরিষ্কার করার জন্য তার মানে জনগণের টাকা কি এটার জন্য ব্যয় হয়? বাট যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি সরকারি মেথর বাথরুম পরিষ্কার করে না। কিন্তু আপনি যদি উন্নত দেশে দেখেন এই পুরা কাজটা এটা কন্ট্রাক্টে দেওয়া হয়, যে একটা কোম্পানি ক্লিনিং সার্ভিস তারা এই 1 বছরের জন্য আমার এই হসপিটালটা পরিষ্কার করবে। যদি তারা পরিষ্কার না করে তাহলে হচ্ছে তাদেরকে বাদ দিয়ে আবার টেন্ডার হবে, আবার অন্য কোম্পানিকে এই কাজ দেওয়া হবে। তো যার ফলে এটা একটা প্রাইভেট সার্ভিস ক্লিনিংটা, এখানে যদি সে ক্লিনিং ঠিক মতো না করে তাহলে তার কাজ চলে যাবে। সো এইভাবে করে তারা তাদের হসপিটালগুলোকে পরিষ্কার রাখে। এখন সমস্যা হয়েছে বাংলাদেশের জনগণ এটা জানেই না যে রাষ্ট্র আমাকে চিকিৎসা দিবে, রাষ্ট্র আমার পাসপোর্টটা আরামসে দিবে, রাষ্ট্র আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে বাধ্য, এইটা বাংলাদেশের মানুষের মাথায় নাই, যার কারণে এরা সুযোগ নিয়ে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এদের বিরুদ্ধে আসলে একটা করে ধরা উচিত। পাসপোর্ট অফিসের বিরুদ্ধে 16 কোটি মানুষের আমি মনে করি এইখানে ভোকাল হওয়া উচিত, কারণ এরা প্রত্যেককেই টর্চার করবে। আপনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন, আপনি হজ উমরা করতে বিদেশে যাবেন, আপনি কাজ করতে বিদেশে যাবেন, আপনি পড়াশোনা করতে বিদেশে যাবেন, যেই কারণেই যান আপনাকে পাসপোর্ট নেওয়ার সময় তাদের কাছে সেজদা দিতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের সবার ভোকাল হওয়া উচিত, এবং বিশেষ করে বিরোধী দল জামাত ইসলাম, আমি মনে করি তারা যদি জনগণের যে কোনো ভোগান্তির পাশে দাঁড়ায় তাহলে তাদের জনসমর্থন তাদের আদায় হবে। আর তারা তো মানুষের সেবাই করতে চায়, যদি তারা ক্ষমতায় নাও যেতে পারে এই সেবাগুলো যদি সরকারের কাছ থেকে তারা নিয়ে দিতে পারে, বা সরকারের আমলাদের বিরুদ্ধে যদি তারা একটা অবস্থান নিতে পারে, বিশেষ করে তাদের অনেক আইনজীবী আছে, যে সমস্ত আমলারা কাজে অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তারা করতে পারে। সো এই আইনি কাঠামোর মাধ্যমে তাদেরকে যদি কিছুটা হয়রানি করা যায়, তো সব কিছু মিলে আমি মনে করি বিরোধী দল এই জায়গাটাতে ফোকাস করতে পারে। তারা তো সরকারের সাথে মানে জুলাই সনদ নিয়ে খুব একটা সুবিধা করতে পারতেছে না, সরকার তাদেরকে ল্যাং মেরে সরকারের মতো আগায় যেতেছে, তারা রাজনৈতিক থেকে অনেক ক্ষেত্রে তাদেরকে পিছনে ফেলাই দেওয়া হইতেছে। সো আমি মনে করি এই সেবাগুলোর মাধ্যমে, এই
প্রয়োজনের বিষয়গুলোকে যদি জনগণের জন্য সহজ করতে পারে, এই লড়াইটা যদি জনগণের পক্ষে বিরোধী দল জামাত ইসলাম করতে পারে এবং আরও যারা রাজনৈতিক দল আছে তারা যদি এই বিষয়গুলোতে ভোকাল হয়, আমি মনে করি যে দেশের জনগণের জন্য ভালো হবে। এবং জুলাইয়ের যে একটা ইচ্ছা, জুলাই মানে এই না যে একটা নির্বাচন হয়ে গেছে, একটা সরকার ক্ষমতায় চলে আসছে এটার জন্য জুলাই হয়েছিল, বিষয়টা তো তা না। এটা তো আর কোনো স্বাভাবিক নির্বাচন ছিল না। সো একটা সরকার ক্ষমতায় আসলেও এই যে আমলাতন্ত্র, যেই সরকারই আসুক, এরা কিন্তু এদের স্বার্থেই কাজ করবে। এরা কিন্তু সরকারকে ভালো সুনাম দেওয়ার জন্য তারা কাজ করবে না। সো এদের যে নেশা দীর্ঘদিনের, এদের যে গায়ের চামড়া, গন্ডারের চামড়া, এদের শরীরে যে চর্বি জমে গেছে, এদের যে আত্মগরিমা, এগুলোকে গলাইতে হলে একটু জনগণকে একটু দৌড়াইতে হবে, একটু কষ্ট করতে হবে। তো আমি আশা করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ ভিডিওটা কোনোভাবেই আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। সো এই ধরনের কথা আপনারাও বলেন, এবং যারা বলতে পারেন না তারা ভিডিওতে শেয়ার করেন এবং কমেন্টে আপনার পরামর্শ দিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।